মগের মূলক নাকি ও এখনো মাকে ছাড়া থাকতে শিখেছে? বর্বর ছেলে, নিজের বাচ্চার প্রতিও তার মায়া মহব্বত নেই। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। তুমি করেছো যা করার। আমি কত কিছু সহ্য করি ওদের সংসারটা টিকিয়ে রাখার জন্য, কত কিছু লুকিয়ে যাই, কত কথা চেপে রাখি। তুমি সব শেষ করে দিয়েছো, তোমাকে আমি মাফ দেবো না। আফতাব শেখ বললেন, আসল কথা হচ্ছে ওর বউয়ের প্রতি ওর নিজের মায়া মহব্বত নেই। কোনো মতে সংসার করছে, বউ চলে যাচ্ছে, ভালো করেছে, আরও আগে যাওয়া উচিত ছিল। ডোডোর কান্না ভেসে আসছে। আইজা দোল দিতে দিতে বলল, চাচি, ওর মা কোথায় এখন? রমলা চাচি বলল। বেরিয়ে গেছে। আইজা অবাক কণ্ঠে বলল, কখন? না বলে? সে ডোডোকে নিয়ে দ্রুত পায়ে নেমে গেল। আজলান সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। তিথি তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে আজলান ঘাড় ফিরাতেই তাকে বোরকা পরা দেখে বলল, আগে থেকে মনে হয় প্রস্তুত ছিলে যে চলে যাবে। দারুণ, যাও যাও, বাড়িঘর খালি করো। আফতাব শেখ বুঝো হটকারিতার ফল কি হতে পারে। তিথি বলল, ডোডোকে আমি নিয়ে যাচ্ছি। আজলান চোয়াল ঝুলিয়ে বলল। আজলান গড়চে বলল, কোথায়? আমার সাথে। ওর ডায়াপার কেনা থেকে ওষুধ খরচ তুমি কিভাবে সামলাবে? বললেই হলো। তিথি বলল, হয়ে যাবে। হয়ে যাবে বললে আমি মানবো কেন? বাইরের ছেলে বাড়িতেই থাকবে। তোমাকে আমি যেতে বলছি না, তুমি নিজে এই সিদ্ধান্ত নিয়েছ। তাহলে একা যাও, আমার ছেলেটাকে টানবে না। তিথি বলল, ওর দুধ ছাড়ানো হয়নি এখনো, শুধু রাতে ভাত খায়, তাও কম। সেসব আমি দেখব। তিথি বলল, ও এখনো আমাকে ছাড়া থাকতে শেখেনি। আজলান গড়চে বলল, তো থাকো তোমার ছেলেকে সাথে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে। থাকবো না। তাহলে যাও, তোমার চেহারার দেখো না আমাকে। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে ছুটে এলেন, বললেন, আজলান, এমন করিস না আব্বা। তোর বউ বাচ্চার প্রতি কি তোর একটুও মায়া মহব্বত নেই? বাপের উপর রাগ করে ওদের কষ্ট দিস না আব্বা। তুই তোর বউ বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যা। তোকে তোর আব্বার সাথে থাকতে হবে না। তোর সেই ক্যাপাসিটি আছে, কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করিস না। আজলান বলল, তোমার কি মনে হয় শুধু আফতাব শেখ আমাকে অপমানিত করতে চেয়েছিল? ও চায়নি, ও নিজের রাস্তা খুঁজছিল আমাকে অপমান করার। আমি আর কারো কথা ভাববো না, না ওর, না তোমাদের, না আইসার। আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর আব্বার উপর রাগ করে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? দোষ শুধু ওনার না, যার যার জড়িত ছিল সবার। তিথি বলল, মা, তুমি কেঁদো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। আম্বিয়া বেগম তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিথি ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আজলানের দিকে চেয়ে রইল। আজলান মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। মাকে দেখা মাত্র আইজার কোলে ঝাপটাঝাপটি শুরু করে দিয়েছে ডোডো। চোখের পানিতে গাল ভিজে আছে। তিথি তাকে কোলে নিয়ে দু গালে কপালে আদর করল। গাল মুছে দিয়ে গালে গাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। রমলা চাচি মুখে শাড়ির আঁচল গুজে কাঁদল তার সাথে। আম্বিয়া বেগম কেঁদে উঠে স্বামী সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ছোট বাচ্চাটার উপরও মায়া লাগে না তোদের? তোরা বাপ ছেলে থাক তোদের জেদ নিয়ে। তুইও কেমন রে বউ? এতদিন হয়ে গেল এই সংসারের প্রতি তোর মায়া জন্মায়নি। তোকে বললো আর তুই চলে যাচ্ছিস। আমার সংসারটা গেল ছাড়কার হয়ে। ডোডো মায়ের কোলে এসে শান্ত হয়ে গেছে। মাকে কাঁদতে দেখে সে মায়ের মুখের দিকে চেয়ে ডাকল, আম্মা আম্মা। তিথি বলল, জি, ঘুম ঘুম। ডোডো মিছিমিছি চোখ বন্ধ করল। তিথি তার গালে পুনরায় চুমু খেয়ে আইজার কোলে দিয়ে দিল। আম্বিয়া বেগম ধরে রেখে বললেন, আগে তো যেতে চাইতি না বউ, আজ এভাবে চলে যাচ্ছিস কেন? তুই যাস না, তোর বরকেও যেতে দিস না। তোরা থাক, আমরা চলে যাই কোথাও। তোর বাবুর মুখ চেয়ে থেকে যা, ওকে সামলাবো কেমন করে? তিথি এর জবাব দিতে পারল না। শাস্তিটা তার প্রাপ্য। আর আজকের সিদ্ধান্তটা শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়, উপলব্ধি করা কতটুকু জড়িয়ে আছে সেই সংসারের সাথে, যার ঘর করছে তার সাথে। তার আজ যাওয়া উচিত। আইজা আজলানের ইশারায় ডোডোকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। সে চেঁচিয়ে কাঁদছে। তিথি গাড়ির দিকে এগিয়ে যেতে আম্বিয়া বেগম ধরে রেখে বলল, যাস না বউ, তোর পাগলামি আমি মেনে নিচ্ছি। তোর শ্বশুর মেনে নিচ্ছে। এই বাড়িটা তোর শ্বশুরের, তোর থাকার অধিকার আছে। তিথি ঝরঝর করে কেঁদে ফেলে বলল, যে মানার সে মেনে নেয়নি, মানুক সেটাও চাই না। আর কবে ফিরবি? তোর বাবুর কথা ভাববি না? ওর কথা ভেবে চলে যাচ্ছি। বুদ্ধি হওয়ার পর যাতে ওকে দেখতে না হয়। ওর মা একজন পাগল, শুনতে না হয়। ওর মা বস্তি থেকে উঠে এসেছে, কারণ যোগ্য বউ হওয়ার কোনো দরকার নেই আমার। আমি একজন যোগ্য মা হতে চাই। ওর বাবা ওকে ভালো রাখবে, তাই
আমার কোনো চিন্তা নেই। তুই কেমন পাষাণ মা। তোমার ছেলে ভালো বাবা হোক। আম্বিয়া বেগম চিৎকার করে কাঁদলেন। আজলানকে বললেন, তুইও চলে যা, তোকেও দরকার নেই আমার। তোরা সব কটা আমার সংসার ভেঙেছিস, যা, তোকে দরকার নেই আমার। তিথি গাড়িতে উঠে গেল। আজলান গাড়ির কাছে এসে বলল, তুমি সত্যি সত্যি যাচ্ছ মেহবুব? হ্যাঁ। আজলান ড্রাইভারকে বলল। নিয়ে যান। গাড়ি ছেড়ে দিতে আম্বিয়া বেগম বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলেন। রমলা চাচি টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল ওনাকে। আজলান বাড়িতে ঢোকার সময় থমকে দাঁড়ালো আফতাব শেখের কাছে গিয়ে। বাবা ছেলে একে অপরের দিকে রোষাগ্নি দৃষ্টিতে চাইল। আফতাব শেখ বললেন, বাড়িটা আমার, বাড়ির বউকে তাড়িয়ে তুমি থাকবে, তা কি করে হয়? আজলান বলল, ডোডোকে নিয়ে আজকে আমি চলে যাব। আপনার বাড়িতে আমি কিংবা আমার আলাদ কেউ থাকবে না। আফতাব শেখ কম্পিত কণ্ঠে বললেন, আমার বংশধরকে কোথাও যেতে দিব না আমি। আটকে দেখান। আফতাব শেখ বললেন, তোমার পায়ে পড়তে হবে এখন? আপনার কাছে কোনো কিছুর এক্সপেকটেশন রাখি না আমি। আমার বিরুদ্ধে আমার বউকে উস্কেছেন, বাচ্চাকে উস্কাতে পারেন, আপনার সান্নিধ্যে কাউকে রাখবো না। আফতাব শেখ শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থেকে বললেন, তাহলে একটা কথা কান দিয়ে শুনে রাখো, এই বাড়িতে তোমার আর জায়গা নেই। আজলান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটা বলবেন জানতাম, তাই অবাক হয়নি। বড্ড জেদি হয়েছে তুমি। জন্মদাতার মতো। ডোডোকে নিয়ে রাতারাতি বান্দরবান পাড়ি জমিয়েছে আজলান। বান্দরবানের একটা বাংলো বাড়িতে উঠেছিল আজলান। নিজের সিনিয়র জাফর আহমেদের কথা মতো রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথমেই যে সমস্যা তাকে পড়তে হয়েছে তা হচ্ছে ডোডোর কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষজন দেখে সে ভয় পেয়ে কাঁদছে। এমত অবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে তার মা কখনো আসবে না। আজলান তাই কোলে নিয়ে ঘুরে বেড়ালো কান্না থামার জন্য, কিন্তু তা হওয়ার নয়। ডোডো কিছুক্ষণ পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বাইরে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে গাড়িতে করে এসেছে, সেই গাড়িতে করে ফের তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু তা আদৌ সম্ভব? সকালে ব্রেকফাস্টের সময় জাফর স্যার জানালেন, কাল থেকে একজন ন্যানি আসবে। সে আগে আমার এখানে রান্না বান্না করে দিয়ে যেত, বাচ্চাও বেশ সামলাতে জানে। আগে এমন অনেক কাজ করেছে, যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবেই। আপনি আপাতত কয়েকদিন ছেলের সাথে সময় কাটান। ন্যানিকে সুবিধার মনে হলে ডিউটিতে জয়েন করবেন, অপছন্দ হলে আরও একটা দেখা যাবে। যেহেতু এমন হটকারিতা দেখিয়ে ফেলেছেন, আপাতত সিচুয়েশন মোকাবেলা করতে হবে। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে, আর কোনো পথ খোলা নেই। সকালের দিকে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছেন ওনার অ্যাসিস্ট্যান্ট। ডোডো তখন ঘুম। রাতে একটুখানি সাবুদানা খেয়েছে, একটু মধুটা বোধহয় ওর ভালো লেগেছিল, তাই আরও খেতে চেয়েছে, কিন্তু বেশি খেলে পেট খারাপ করবে, তাই বেশি খাওয়াই নিয়ে আসলাম। বাকিটা রাত সে নির্ঘুম ছিল। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছে, কিন্তু এখানে আসার পর তার চোখের ঘুম উধাও। থেকে থেকে কেঁদে উঠে মাকে ডাকছে। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল চোখে, তখন আসলানের বুকে খামচি দিচ্ছিল সে মা ভেবে। বুকে মুখ গুজে হাপুস হুপুস করছিল মাতৃদুগ্ধের নেশায়। আসলানের বুকটা তখন কেঁপে উঠেছিল ছেলের এমন ছটফটানি দেখে। মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রুলসগুলো পড়ছিল আসলান। বাইরের হিমেল হাওয়ায় ঘরের পর্দা দুলছে। ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। সে কাগজের দিকে চেয়ে আপন মনে বলল, মেহবুব, দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতটুকু পাউডার মিক্স করতে হবে। কথাটুকু মুখ ফসকে বেরিয়ে আসার পর চোখ তুলে সামনে তাকাতেই দেখলো সেটা পর্দা। মাথা ঝাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো সে। কেউ ছিল না। তার মধ্যে জাফর স্যার গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব, আপনি আসুন। ড্যাডও তার কোলে আছে। আজলান ওনার সাথে সাথে বেরোলো ঘর থেকে। বাড়ির বাইরে আউটডোর টেবিলের উপর ডোডোকে বসিয়ে হাত দুটো ধরে রেখে উনি ডোডোর দিকে তাকিয়ে আছেন এক নাগারে। ডোডো ওনাকে মন ভরে দেখছে। বাবার আগে হয়তো সে নির্বাচন করছে এই মহিলার কাছে এসে থাকবে কি থাকবে না, নাকি মাকে খুঁজছে। কিছুক্ষণ পর হঠাৎ সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান এসে এক প্রকার কেড়ে নিল মহিলাটার কাছ থেকে। শান্ত করাতে করাতে বলল, ওই তো তোমার মা এসছে। ডোডো মাম্মাম মা শব্দ করে কাঁদতে লাগলো। একটু শান্ত হয়ে আসতে আজলান মহিলাটার সাথে কথা বলতে এগিয়ে এলো। শক্তপোক্ত মজবুত শরীরের গাঁথুনি মহিলাটার, রোবটের মতো প্রতিক্রিয়াহীন মুখের আদর এবং চোখের দৃষ্টি। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলল না,
বাড়ির দেখভাল থেকে শুরু করে রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা সব করতে ওস্তাদ সে। বয়স 28-29 হবে। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। আজলান বলল, রান্নাবান্নার কথা পরে, আপনাকে সর্বপ্রথম বাচ্চা সামলাতে হবে। ও যেন একটুও না কাঁদে, একটু ওর মাকে না খুঁজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মহিলাটাকে ভাবুক দেখালো। ডোডোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি চিন্তা করবেন না, ওর চাইতে বেশি দুষ্টু বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। ডোডো গালে একটা আঙ্গুল ঠুকিয়ে রেখে মহিলাটার দিকে চেয়ে আছে। মহিলাটা তার দিকে তাকানো মাত্রই শাইসলানের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ফেলে ডাকল। মাম্মা। জাফর আহমেদ বললেন, কাল থেকে আমার বউরানিও আসবে, চিন্তা নেই মিস্টার শেখ। আপনার বাচ্চা যদি মায়ের মতো হয় তাহলে মানিয়ে নিতে পারবে, বাবার মতো হলেও বলতে পারছি না। আজলান টের পেল কথার পিঠে সূক্ষ্ম খোঁচা রাজ। মহিলাটার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, এক নাগারে ডোডোর দিকে চেয়ে আছে। ডোডোর আবারও কান্না শুরু হলো। আজলান জিজ্ঞেস করল, আপনি কবে থেকে আসছেন? মহিলাটা জবাব দিল, এখন থেকে। আমার সুটকেস অলরেডি বাড়ির ভেতরে। স্যার, আমার অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছেন? জাফর স্যার বললেন। ইয়েস মিস্টার শেখ, আপনাকে বলছিলাম। আজলান বলল, সন্ধ্যা পেয়ে যাবেন। থ্যাঙ্কস। আজলান বলল, ওকে এখন শান্ত করাতে পারবেন প্লিজ? মহিলাটা হাত বাড়িয়ে ডাকতে ডোডো হাউমাউ করে কেঁদে উঠল আরও জোরে। আজলানের কোল থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। আজলান পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, কিছু খাবে বাবা? ডোডো কাঁদতে কাঁদতে হেঁচকে তুলল। জাফর আহমেদ পাশ দিয়ে যাওয়ার সময় বলল, সে তার মাকে মিস করছে। আজলান বলল, আমি দিনের পর দিন দূরে থাকি, আমাকে এভাবে মিস করে না? কি হিংসুটে আপনি ডেপুটি সাহেব। আজলান মুখ ফিরিয়ে নিয়ে জোরালো একটা শ্বাস ফেলে ডোডোকে বলল, ওই দেখো তোমার মা, মেহবুব, তোমার ছেলেকে নিয়ে যাও। ডোডো বাবার আঙ্গুলের ইশারায় বেড়ে ওঠা ঝোপঝাড়গুলোর দিকে চেয়ে কাঁদতে থাকে। মহিলাটি এসে সামনে দাঁড়ায়, নিউজ প্রেজেন্টারদের মতো করে শাড়ি পরা, মাথার চুলগুলো পেছনে গুছিয়ে বাঁধা। বলল, আমাকে দিন, ও হয়তো পটি করবে। আজলানের ভ্রু কুচকে এলো। মহিলাটা কোলে নিয়ে বলল, দয়া করে কার পটিটা এনে দিন। আজলান দ্রুত গতিতে ঘর থেকে কার পটি নিয়ে এলো। মহিলা ডোডোকে পটিতে বসিয়ে দিতেই সে শান্ত হয়ে এলো। আজলান অবাক চোখে চেয়ে বলল, বুঝলেন কি করে? মহিলাটা বলল, আমি অবাক হচ্ছি, আপনি এতদিন বাচ্চাকে রেখেছেন কিভাবে? ওর মা বিয়োগের কতদিন হলো? আজলানের পিলে চমকে উঠে বলল, ওর মা আছে। মহিলার অবাক চাহনির সাথে সাথে প্রশ্ন ছুটে এলো, কোথায়? আজলান খানিকটা ধমকের সুরে বলল, আপনি আপনার কাজ করুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নয়। চেষ্টা করুন ওর প্রিয় হয়ে ওঠার। ভীষণ মা পাগল ছেলে, মায়ের গা ঘেঁচে থাকার অভ্যাস, ওটা ছাড়াতে হবে। আমি চেষ্টা করব। ঘরটা গোছকাজ করতে লেগে পড়েছিল আজলান। ডোডোর জন্য কিছুতেই হাত লাগাতে পারছিল না। সব ঠিকঠাক করার সময় মহিলাটি দরজায় কড়া নাড়ল। আইজারের যাবতীয় জিনিসপত্র যদি আমি আমার ঘরে রাখি তাহলে আমার জন্য ভালো হয় স্যার, নইলে আপনাকে ডিস্টার্ব করতে হবে। আজলান বলল, নিয়ে যান, এই গোটা ব্যাগটা তোর জিনিসপত্র। মহিলাটি সব নিয়ে যেতে ঘর ফাঁকা হয়ে গেল। আজলান চুপিসারে মহিলার ঘরে গিয়ে উকি দিতে দেখল ডোডো শুয়ে আছে। বালিশের সাথে ঠেকিয়ে রাখা হয়েছে ফিডারটি। নিপল মুখে নিয়ে সে চোখ বুজে ঘুমাচ্ছে। আজলান বলল, ও কি ঘুমিয়ে গেছে? মহিলাটা চমকে ওঠে তার কণ্ঠস্বর শুনে। বলে, হ্যাঁ, একটু ঘুম এলো। মনে হচ্ছে না বেশিক্ষণ স্থায়ী হবে। আমাকে চিনতে ওর সময় লাগবে। আজলান বলল, ঘুমলে আমার ঘরে রেখে আসবেন এরপর থেকে। আচ্ছা। ঘরে ফিরে যাওয়ার সময় আজলান ঘাড় ফিরিয়ে ঘরটার দিকে তাকালো। অল্প সময়ের মধ্যে মহিলাটি ঘরটা গুছিয়ে ফেলেছে দক্ষ হাতে। বেশ পরিচ্ছন্ন মনে হলো। আজলান একটু ভারমুক্ত হলো। এমনিতে সে টেনশন ফ্রি থাকার চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে সবটা নর্মাল, কিছু হয়নি। কিন্তু ডোডোর কান্না সব এলোমেলো করে দিচ্ছে। ডোডো রাতের কান্না বড্ড ভয়ঙ্কর লাগে তার। অনেকটা কষ্ট, হাহাকার মিশে থাকে সে কান্নায়। সময়টা তখন ফুরোতেই চায় না। মহিলাটি কাজকর্মে দারুণ পটু। এক হাতে রান্নার সামলে ডোডোকে সামলাচ্ছে। কোনো কিছুতে বিরক্ত নেই, যদিও তাকে রান্না কাজে রাখা হয়নি। কিন্তু জাফর আহমেদ স্যারের ওয়াইফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রান্নাবান্না করতে পারবেন, তাই রান্নার অনুরোধটা ওনারই। আলাদা করে রান্নার লোক রাখার চাইতে সেই টাকাটা ওনাকে দিলে সে আরও যত্নের সাথে কাজ করবে। যেহেতু তার কাজ পরিপাটি, সেহেতু উনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। দুপুরে ডাল, আলু ভর্তা, পাবদা মাছের ঝোল, মুরগির মাংস রেঁধেছে মহিলাটি। জাফর স্যারের ওয়াইফ 10টার দিকে এসেছেন।
খেতে খেতে বললেন, ভালো রেঁধেছো শায়লা, তুমি কখন খাবে? আপনারা খেয়ে নিন তারপর। জাফর আহমেদ খেতে খেতে বললেন। ডেপুটি সাহেবের কেমন লাগছে রুমার রান্না? আজলান খেতে খেতেই মাথা নাড়ল আর আপন মনে ভাবল কবে তিথির হাতে রান্না খেয়েছে সে। মনে নেই ঠিক। বিয়ের পরের দিনগুলোর মধ্যে কোনো একদিন মাছের ভেতর চুল পাওয়ার পর মাকে সে বারণ করে দিয়েছিল তিথিকে রাঁধতে না দেওয়ার জন্য। ওর ঘাড়ে কাঁটা বাছার দায়িত্ব পড়েছে তারপর থেকে। রান্না মা করত, নইলে রমলা চাচি। চুল দেখে আজলান না খেয়ে উঠে গিয়েছিল সেদিন। ভালো হয়নি স্যার? আজলান শব্দ করল। ভালো। জাফর আহমেদ হেসে ফেললেন, বললেন, ডেপুটি সাহেব, আমার বিবির হাতের শুটকির ঝাল ভুনা না খেলে আপনার জীবন বৃথা। জিভে জল চলে এলো। কাল রতনকে বলবো, ও শুটকি দিয়ে যাবে। তুমি একটু রসুন বেশি করে দিয়ে শুটকি ভুনা রেঁধো তো। ওনার বিবি তাহেরা বেগম হেসে বললেন, যেভাবে বলছো মনে হচ্ছে কি এক অমৃত। তুমি বুঝবে না। তোমাকে শ্রেষ্ঠ রাঁধুনির খেতাব দিলেও কম হবে, আর সেই তুমি নিজেই রান্নাকে এত তুচ্ছ জ্ঞান করো। ভেরি ব্যাড। হেই জেন্টলম্যান, আপনি শুটকি খান না মনে হয়? আজলান অপ্রতিভ হেসে বলল, না সরি। টেবিলে ধড়াক করে চড় মেরে উনি বললেন, আমার বিবির শুটকির ঝাল বোনা খেলে আপনি শুটকির ফ্যান হয়ে যাবেন। বন্দরের মানুষের শুটকি খান না? এ কেমন কথা ডেপুটি সাহেব? এ তো ভারী লজ্জা। আপনার বিবি কি শুটকি রান্না জানে না? আজলান খেতে খেতে বিষম খেল। তাহেরা বেগম পানি বাড়িয়ে দিয়ে বলল, তুমি বড্ড বকো, খেতে দাও ছেলেটাকে। তক্ষুনি ঘুম ঘুম চোখে উঠে এলো ডোডো। শায়লার কোল থেকে বাবার দিকে পিট পিট করে চেয়ে আছে। তাহেরা বেগমকে পেছন থেকে দেখে খুশিতে দুহাত একত্র করে তালি দিল। তারপর উনার কাছে হামলে পড়ার জন্য হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকল। আম্মা। তার আদুরে কণ্ঠস্বর শুনে তাহেরা বেগম ঘাড় ফিরিয়ে তাকিয়ে হাসল। বাবু সোনা, উঠে গিয়েছো? ভাত খাবি তুমি? ডোডো ওনার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। উনি কোলে নিতে যাবে তক্ষুনি শায়লাকে জাঁপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, যেন ধোকা দিয়েছে তার মা তাকে। এবারের কান্না আরও জোরালো। আজলান ভুক্তা বসে রেখে উঠে গেল হাত ধুয়ে। দোল দোল দিতে দিতে দোতলার বারান্দায় চলে গেল। বলল, ওই যে মা, ডোডোর মা, এই দ্রুত আসো, নিয়ে যাও। ডোডো শান্ত হলো না, করুণ সুরে মা মা শব্দে কাঁদতে লাগলো। আসলানের বড্ড মায়া হলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করলো তার কাঁধটা ডোডোর চোখের জলে ভিজে উঠেছে। শায়লা সবটা সামলে নিতে পারছে দেখে আর তাহেরা বেগমের হাতে ডোডোকে রেখে নিশ্চিন্তে কাজে এসেছে সে, কিন্তু মনটা সেখানেই পড়ে রইল। ডোডো কিছুক্ষণ পরপর তার মাকে খুঁজছে। ফিডার মুখে তুলছে না, ভাত একদমই খাওয়ানো যাচ্ছে না তাকে। তিথি চা খাওয়ার সময় ঠান্ডা করে ডোডোকেও চা খাওয়াতো। আজলান সকালে সেভাবে খাওয়ানোর চেষ্টা করেছে। ডোডো মুখ ফিরিয়ে নিয়েছে। শায়লাকে বললে শায়লাও চেষ্টা করলো খাওয়ানোর জন্য, কিন্তু ডোডো মুখে নিল না। আজলান মনে করার চেষ্টা করলো তিথি তাকে কি বলে বলে খাওয়াতো। সে কত কথা, যুক্তিহীন উজবুক আর আজগুবি কেচ্ছা কাহিনী। কথার কোনো আগা নেই, মাথা নেই। সেসব শুনে ডোডো খিলখিল করে হাসতো আর ছুরুত ছুরুত করে চা টানতো চামচ থেকে। যন্ত্রমানবী শায়লা এসব কিছুই জানে না, তাই ডোডোর খাওয়াও হলো না। প্রচণ্ড খিদে পেলে তখন ফিডার টেনে মুখে নেয়। কয়েক চুমুক খেতে খেতেই কেঁদে ওঠে। আজলান অবাক হয়, এইটুকুনি ছেলে মাকে কি সুন্দর চিনে ফেলেছে। মায়ের আদর, কথা, ছোঁয়া, অনুপস্থিতি সব সে বোঝে। যেহেতু কর্মস্থল কাছে সেহেতু সে দ্রুত ফিরে আসে। আজ দ্রুত ফেরার পর শুনতে পেল ডোডোর কান্না। তাহেরা বেগম বললেন, এমনি এমনি কাঁদছো কোনো কারণ ছাড়া? এ কেমন ছেলে? আজলান শায়লাকে ডাকতে সে হাজির হলো তৎক্ষণাৎ, হাতে বাটি, তাতে সেদ্ধ নুডলস। বলল, সরি স্যার, ও কিছুতেই খেতে চাইছে না। দুপুরে একটা লকমা খাওয়াতে পেরেছি কোনো মতে, কিন্তু সেটাও বমি করে দিল। এরকম চলতে থাকলেও অসুস্থ হয়ে পড়বে। আজলান ডোডোকে কোলে তুলে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিরক্তিকর এবং ঝাঝালো সুরে বলল, মায়ের মতো করে খাওয়াতে জানতে হয়, আপনি দেখছি কিছুই পারেন না। শায়লা একটু রাগান্বিত স্বরে বলল, কি পারি না? আপনার ট্রেনিং কাজে বেবি ফ্রেন্ডলি হতে হবে আপনাকে। একজন মা বাচ্চাকে যেভাবে ট্রিট করে সেভাবে। বলতে বলতেই সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল সে। ডোডো একটু ঘুমিয়ে এলেই আজলান তাকে সযত্নে বিছানায় শুয়ে দিয়ে গালে, কপালে, হাতের তালুতে চুমু দিল। ইউনিফর্ম চেঞ্জ করার জন্য প্রস্তুত হতেই শায়লাকে খেয়াল করে বলল, এনিথিং রং? আমাকে শিখিয়ে দিন কিভাবে মায়ের মতো ট্রিট করব বেবিকে। আজলান বলল, মায়েরা সবসময় ফিটফাট যন্ত্রের মতো,
গোছানো থাকে, যার কোলে উঠলে বাচ্চারা স্বস্তি পায়। আপনি আগে সেসব আয়ত্ত করুন। শায়লা বলল। সরি স্যার, আমি বুঝতে পারিনি। আজলান বিরক্তি চেপে রেখে বলল, আপনি এমন রোবটের মতো চলাফেরা করলে, এমন সেজে সুজে ফিটফাট থাকলে, মেবি মেবি কথা বললে, বেবি আপনার সাথে ভাব জমাবে কেন? শায়লা বলল, তাহলে কি করব? এখন আমাকে ট্রেনিং দিতে হবে? তাহলে আমি আপনাকে রেখেছি কেন? শায়লা চোখ নামিয়ে বলল, সরি স্যার, আমি চেষ্টা করব। আজলান কপালে আঙ্গুল বুলিয়ে বিড়বিড়িয়ে বলল, ননসেন্স। শায়লা চলে গেল। আজলান বিছানায় বসে ডোডোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। মাছ কাটতে গিয়ে বুড়ো আঙুলের পেট কাটা গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতে সে শ্বশুর বাড়ি থেকে এসেছে মাথা ফেটে বাথরুমে আছাড় খেয়ে। এখানে এসে একবার চেয়ার থেকে পড়ল, আবার আঙুল কাটল। মালিকা বেগম অতিষ্ঠ হয়ে গেছেন। দুধের শিশুটাকে ফেলে এসেছে। কত বড় পাষাণ মা সে! জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হলো। ভালো ঘরে বিয়ে দেওয়ায় কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়েকদিন পর পর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়ি চলে আসে। কিসের এত আত্মহমিকা তার? কিসের এত দেমাগ? কি আছে তার বাপের? অমন বর ঘর পেয়েছে কপাল করে, সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না, কিসের বলে ঘন ঘন বাপের বাড়িতে চলে আসে সে? বাপ একদিন কামাই 10 দিন বসে থাকে, দোকানে কেনা বেচা নেই। ছোট ভাইটা এখনও পড়াশোনা করছে, কে তার অসুখ বিসুখের চিকিৎসা খরচ দেবে? কেনই বা দেবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চাঁদ এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবারই তিনি বকাবকি করছেন। অন্যবার শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের সাথে মিলে ওনাকে জব্দ করলেও এবার তিথির কোনো সাড়া শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে, কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে আসলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুর বাড়িতে সে যাবে না। মায়ের মন, তাই মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়, বাচ্চার শোকে কাঁদেছে তাই মায়া লাগে, নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদতে বসেন। কত খুশি হয়েছিলেন একটা নাতি হওয়ায়, ভেবেছিলেন এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়ের মা হওয়ার পর অনেকেই বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নীল দেখা গেল না। স্বামী সংসারের প্রতি খেয়ালই গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চাটার জন্য। নইলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি, নইলে আগের বারের মতন ওনার মুখে মুখে তর্ক করত আর বলতো, কেন যাব ওই বাড়িতে? কেন যাব ওই লোকের কাছে? আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়, পেটে ধরেছেন তাই কঠোর হতে পারেন না, কিন্তু এভাবে যে সংসার হয় না তা উনি বুঝাতে পারেন না। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা ওনার মেয়ে করেনি। এখনও বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না। অত বড় কলিজা তার আছে। বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি কেন, এটা নিয়ে উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শোধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুর বাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেবার কত কথা রটে গেল। সে ছেলে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে এসে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘাড়ে বসে আর কতদিন খাবো? আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলে তোমার দোকানটা সারিয়ে দেবে, নতুন মাল তুলে দেবে, তুমি বাজারে সবচাইতে বড় সওদাগর হবে, তারপর ধীরে ধীরে ওর টাকা ওকে শোধ করে দেবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবে না বলে তিথি জেদ ধরল। সব কটা বেটা মানুষ ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসলো, মালিকা বেগম কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজির বিয়েতে আফতাব শেখ তিথিকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ করেন। পছন্দের প্রথম কারণ, তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ, হয়তো তিনি এমন মেয়ে খুঁজছিলেন মনে মনে, যেন লোকটা তার বহু দিনের পরিচিত, অমনভাবে ওনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সে বিয়ে বাড়িতেই পাকাপোক্ত করে নিয়েছিলেন। আজলান শেখও বিয়েতে এসেছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। বরযাত্রীদের সাথে এসেছিল, খেদে সোজা চলে গিয়েছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হওয়ায় গ্রামের বাড়ির মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতেও তার অস্বস্তি।
দ্বিতীয়ত সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল দেখে ঘৃণা লাগছিল। তৃতীয়ত খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বিশ্রী ভাষায় গালাগালি করছিল, যা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের উপর যে সাদা কাপড়টা বিছানো হয়েছিল সেটাতে মাংসের ঝোলঝাল লেগেছিল। আশেপাশে মাছি উঠছিল দু একটা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে আতিথেয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনো মতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার ঠিক সেই মুহূর্তে আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়েকে দেখিয়ে বলল, ওকে দেখতে পুরো আধুনিকতার বাতাস গায়ে লাগেনি। তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটা, সহজ সরল, অত মারপেস নেই মনে। মনের কথা আমাকে খুলে বলে ফেললো। বুঝতে পেরেছো আজলান শেখ? মাটির দলা, তুমি যেমন আকার দেবে তেমনই হবে। রং নিয়ে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা নেই, কারণ তুমি ফর্সা সুন্দরী আধুনিকাদের পছন্দ করো না। এবার নিশ্চয়ই বলবে না একেও আমার পছন্দ না। দেখো, আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি, এখানে এত এত সুদর্শন বরপক্ষের ছেলেপেলে এসেছে, ও একবারও ফিরে তাকালো না। আজলান শেখ দেখল মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করার জন্য নাছর বান্দার মতো লেগে আছে। আঙুল তুলে ঝাঁঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু। যাও বসে বসে হাড্ডি চিবাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যামকালো হলেও চেহারা খারাপ না, কিন্তু খারাপ ছিল তার ড্রেস সেন্স আর সাজগোজ। ননসেন্স। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল মালিকা বেগমের। যদি নামি দামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে তাহলে তো হাত ছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো, বরপক্ষ কিচ্ছু চাইল না তেমন। মালিকা বেগমকে ওনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তিথিরও যেন তেমনটাই হলো। পাড়া প্রতিবেশীরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আসায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কানভারি করার চেষ্টা করলো, কিন্তু ছেলে আইনের লোক হওয়ায় সেই চেষ্টায় কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পেশা তেমন দেখতে, বাড়ি ঘর ধন দৌলত, মেয়ের এত সুন্দর কপাল, এত সুখের কপাল দেখে মালিকা বেগম আর মফিজ সাহেব কতবার যে খোদা তাআলার দরবারে শুকরিয়া জানালেন তার হিসেব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুর বাড়িতে। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায়ী নেই, যেন সংসারটা তার কাছে চড়ুই ভাতির মতো খেলা। স্বামী সংসারটা যেন তার নয়। একদিন তো বলেই বসলো, আম্মা তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে বলবো করো গিয়ে, ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলেও হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। মালিকা বেগম কপাল চাপড়াতে রেগে মেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ না, তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না, তাই তো বললাম একটা পছন্দের বউ থাকুক তার, তখন দেখবে আমার সাথে ঘ্যাক ঘ্যাক করা বন্ধ করে দেবে। মালিকা বেগম ভীষণ ভয় ভয়ে ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটাও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আজকাল কত খবর কানে আসে এমন, বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছে, এমনকি ছেলে পেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তিথি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে ওই চিন্তা মাথায় নেয় অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধিশুদ্ধিওয়ালা চালাকচতুর সতীনের সাথে জামাই ভাগ করে নেওয়া কি চারটেখানি কথা? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না, ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নিহাতি ছেলেটার কোনো কথা পাত্তাই দেয় না, নইলে কবেই সংসারটা ভেঙে যেত, কবে তার গায়ে ডিভোর্সের তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যে সুখবরটা কানে এলো। উনি মনে প্রাণে চাইছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন ঘামবে। কিন্তু হলো কই? এবার চিরতরে বাড়ি চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এনেছে, বছরখানেক হয়েছে। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার, আজও এলো দই চিড়া নিয়ে। তিথি কিছু খাচ্ছে না শুনে সে এসেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙুল ফুলে ডবডবে হয়ে আছে, তার উপর মাথার ক্ষত শুকানোর ঔষধ ফুরিয়ে গেছে, ক্ষতটা এখনও সেরে ওঠেনি। তার উপর চাঁচি যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, বকছে। তিথির ঘরে তিথিকে দেখতে না পেয়ে সে পাকঘরে গেল। তিথির আঙ্গুলে কাপড় জড়িয়ে দিতে দিতে মালিকা বেগম চেঁচাচ্ছেন, বাচ্চাটার হাই লাগছে তোর উপর, মা হয়ে কেমনে তোরে ফেলে আসিস তুই? কত বড় পাষাণ তুই, দেখ সেজন্য তোর হাত কাটছে, মাথা ফাটছে আর পায়ের আঙুল ফুলছে। বাচ্চাটার হাই লেগে মরবি তুই। ওরকম দুধের শিশু রেখে কোন মা একা একা বাপের বাড়ি চলে আসে?
তিথি আঙ্গুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজরে চেয়ে রইল। মালিকা বেগম বললেন, বাচ্চাটারে দুনিয়াতে না আনার জন্য কত কিছু করলি তুই। তোর মতো বেয়াক্কেলের পেটে অমর সোনার চাঁদ ধরেছে, এটাই বেশি। তুই কোন আক্কেলে তারে ফেলে আইলি? অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছু বলিনি। এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিড়িয়ে ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না পেয়ে মালিকা বেগম আরও ফুঁসে উঠে বলল, কুত্তার পেটে ঘি সয় না। তোর পেটেও আমার সোনার চাঁদ ধরেছে, সেটা তোর সয় নাই। বাচ্চাটার জন্য তোর একটুও মায়া হইতেছে না? একটুও না, কারণ তুই মা নামের কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তক্ষুনি রুনা আটকে ফেলল। বলল, এগুলো নাও আপা, তোমার জন্যই আনছি। খালি পেটে থাকা ভালো না। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলে খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছে আমার মোবাইল থেকে ফোন দেওয়া যাবে? আমার নাম্বার চেনে না, তাই ব্লক করবেই না, দিবা? তিথি কিছু সময় ভেবে বলল, দাও। রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আসলানের নাম্বার তুলে ফোন দিল। যখন রিং পড়ছিল তখন বুকটা ধরফর করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরও তৃষ্ণাতুর হয়ে উঠল যেন। 1 2 3 4 5 6 এভাবে 7 বার ফোন দেওয়ার পরেও আসলান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি করা যায়। চিরা দইটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে। না খেয়ে থেকো না, ডাক্তারের কাছে যাবে না? তিথি বলল, যাব, আগে ডোডোর কোনো খবর পাই কিনা দেখি। তিথি বলল, আচ্ছা, ফোন দিলে আমাকে ডেকো। রুনা মাথা নেড়ে বলল, আচ্ছা। রুনা চলে যেতেই তিথি তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার সময় ডোডোর দুটো ছোট ছোট শার্ট প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেকবার পরানো হয়েছে সেগুলো। আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে সুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতে জনসন বেবি পাউডারের খুশবুতে তার মনটা যেন ভরে গেল। নাকের কাছে নিয়ে শুকতে মনে হলো এই তো ডোডোর গায়ের খুশবুটা। নাক চোখ চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝরে কেঁদে ফেলল তিথি। রাত 10টা কি 10:30। তিথির চোখ লেগে এসেছিল একপাশে কাত হয়ে পড়ায়। ধরফড়িয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথার অনুভব হলো। তারপরে সে চিৎকারটা অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালিকা বেগম তেড়ে এসে চুলের ঝুঁটি ধরে ঠেলে দিয়ে বললেন, ওই বউটার ঘরেও আগুন লাগাইতেছিস তুই? যা দেখ ওরা কেমন করে মারতেছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে নামল। হাসিব তার বউকে মেরিয়ে চলেছে। তিথিকে দেখা মাত্র রুনা ছুটে এসে বলল, আপা, ওকে একটু বলো এটা তোমার বর ছিল। আমি কোনো পরপুরুষের সাথে কথা বলছিলাম না। তোমার বর ফোন দিচ্ছিল কিছুক্ষণ আগে। তোমার হাসি ভাই রিসিভ করে পুরুষ কণ্ঠ শোনাই আমাকে মেরেছে সন্দেহ করে। তিথি হা করে চেয়ে আছে তার দিকে। ঠোঁট আর চোখের কোনায় রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো সে। বলল, তোমার মাথা কি গেছে? নতুন বউকে সবার সামনে মারতেছো? হাসিব বেরিয়ে এসে বলল, জানে মেরে ফেলবো ওকে। তিথি বলল, ওটা তোমার দুলাভাই ছিল। আমি ভাবির ফোন থেকে কল দিচ্ছিলাম। না জেনে শুনে ভাবিকে এমন করে মারলে কেন? হাসিবের মা তেড়ে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসেছিস 2 দিন হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছস তুই? অলক্ষী কোথাকার! ওর ফোন থেকে তোর বরকে ফোন দিচ্ছস কোন সাহসে? বেশরম মাইয়া। তিথি বলল, ফালতু কথা বলবে না চাচি। হাসিব ভাই, ভাবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধ বোধ দেখা দিলেও সে খ্যাপাটে চোখে চেয়ে রইল। রুনা কাঁদতে কাঁদতে বলল, সত্যিটা এবার মানছো তো? আমার কথা পুরোটা না শুনে আমার গায়ে হাত তুলছো? হাসিবের মা বলল, আর কান্দো না, ও ভুল বুঝে মারছে। কার মাথা গরম হইব না বইয়ের ফোনে পরপুরুষ ফোন করলে? তিথি বলল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার? লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো না কার গায়ে হাত তুলছো। হাসিব চলে গেল গটগট পায়ে হেঁটে। তিথি তার ঘরে চলে গেল। মালিকা বেগম বললেন, ওদের সংসারেও আগুন লাগিয়ে দিয়েছিস না হতচ্ছাড়ি। যেদিকে যাবি সেদিকে আগুন লাগাবি তুই। বউটার কাছ থেকে কিছু শেখ। তোরে জামাই কোনোদিন মারে নাই, তারপরে তুই ঢং ঢং করে চলে এসেছিস সেখানে। মারলে তখন কি করতি?